শুভ দুর্গাপূজা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। আমাদের অনুষ্ঠানটি আপনারা সবাই জানেন 3টি অংশে বিভক্ত: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং বিউটি টিপস। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি। কেবল দেখতে সুন্দর হলে একজন মানুষ সুন্দর হয় না, তার মন সুন্দর হতে হয়, তার হাসি সুন্দর, তার চোখ দিয়ে কথা বলার ধরনও সুন্দর হতে হয়। যে মানুষটা সব কিছুতে পারদর্শী, সুন্দরভাবে কথা বলতে পারে, গান গাইতে পারে, কবিতা বলতে পারে, কিংবা খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে, ঠিক তেমনই একজন মানুষ আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং আমি বলবো বেশ ট্যালেন্টেড অভিনেত্রী। কেননা তিনি যে সকল চরিত্রগুলো নিয়ে কাজ করে, সেই চরিত্রগুলো নিয়ে কাজ করার জন্য কেবলই যে অভিনয় জানা প্রয়োজন তা নয়। এই চরিত্রগুলো নিয়ে কাজ করার জন্য আপনাকে অভিনয়ের পাশাপাশি জানতে হবে সেই চরিত্রগুলো সম্পর্কে ভীষণ পড়াশোনা করতে হবে। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন অভিনেত্রী নাইরু সিফাত। স্বাগত আপনাকে। কেমন আছেন? আমি তো সব সময় ভালো থাকি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। বিশেষ করে আমার সামনে একজন ঐতিহাসিক ব্যক্তি বসে রয়েছে, যদিও সে ঐতিহাসিক ব্যক্তির একটি চরিত্রে অভিনয় করেছে, বাট আমার ক্ষেত্রে আপনি এখন সেই ব্যক্তির মতোই, মানে সম্মানের জায়গাটা বা ভালোবাসার জায়গাটা এখন সেই পর্যন্ত চলে গিয়েছে। তো একদম শুরুটা করতে চাচ্ছি বর্তমান সময়ের কাজ নিয়ে। সম্প্রতি আপনার একটা সিনেমা মুক্তি পেয়েছে, যেটা আমরা বাঙালি জাতির জন্য শুধু একটা সিনেমা না, বলা যেতে পারে একটা অন্যরকম অনুভূতি। সেই সম্পর্কে জানতে চাই। সেটা হচ্ছে, এই অনুভূতিটা না এক বাক্যে আমি শেষ করতে পারবো না, কারণ আমার এখনও মনে আছে মুজিব জাতির রূপকার যখন আমাদের অডিশন শুরু হলো, তো আমি 3বার অডিশন দেই। দেন আমাদের সিলেকশন হয়, গ্রুমিং হয়, দেন আমরা যাই শুটিংয়ের সময় একটা এক্সপিরিয়েন্স, আর এখন হচ্ছে মুভিটা রিলিজ হওয়ার পর আরেক এক্সপিরিয়েন্স। তো টোটালি হচ্ছে হয় কি, এটা তো আমাদের গল্প, আমাদের ঘটে যাওয়া গল্প। তো আর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো আমরা জন্মের পর থেকেই তাকে ওন করি। আমার কথা হচ্ছে, ইতিহাসের অংশ হতে পেরেছি, এটা আমার কাছে মানে এই ফিলিংটা না আমার কাছে মানে বলে বোঝাতে পারবো না কি আনন্দের। আর আরেকটা মজার বিষয়, আমার শেখ হাসিনাকে ছোটোবেলা থেকে অনেক বেশি ভালো লাগতো এই কারণে, কারণ সে মানে বাঙালি নারীদের একজন আদর্শ। তো আমার আম্মু ছিলেন শিক্ষিকা, তো তাকেও আমি ছোটোবেলা দেখে 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 মানে তার সাথে শাড়ি পরা, তার কথা বলা, সেই মানুষকে কিভাবে কমিউনিকেশন করে, তো এগুলো আমার কাছে খুব ভালো লাগতো। সেম হচ্ছে যখন আমার মানে একটু জ্ঞান হলো, শেখ হাসিনা ম্যামের অ্যাক্টিভিটিসগুলো দেখা শুরু করলাম, জানা শুরু করলাম, তার সম্পর্কে আরও ডিটেল। তো আমার কাছে না মানে সে বাঙালি নারীদের জন্য একদম আদর্শ। তো এই মুভিটার কারণে আমার একটা অনেক আগে থেকে মানে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল তার সাথে দেখা করার, তো সেটা পূরণ হয়ে গেছে। তো ছোট্ট করে আপনার চরিত্র সম্পর্কে জানতে চাই। আমি জানি আপনার চরিত্রটা ভীষণ মজাদার এবং খুব কাছ থেকে সব কিছু দেখেছে এরকম একটা চরিত্র, সে সম্পর্কে জানতে চাই। রোজি জামান ক্যারেক্টারটি আমি প্লে করেছি শেখ জামালের ওয়াইফ। বঙ্গবন্ধুর যে সন্তান যারা ছিলেন, তো যেমন শেখ কামালের বিয়ে আর শেখ জামালের বিয়ে কিন্তু প্রায় একই সাথে হয়। তো এই ইনফরমেশনগুলো আমরা অনেকেই জানি না যে শেখ কামালের বিয়ে 3 দিন আগে হয় আর শেখ জামালের বিয়ে 3 দিন পরে হয়, কিন্তু ওদের রিসিপশনটা একসাথে হয়। ওই 3 দিনের দিনই যেই রিসিপশনটা হয় সেখানেই দুজনে একসাথে তুলে নেওয়া হয়। আর এছাড়া মানে রোজি জামান ছিলেন তাদের আত্মীয়। আর সত্যি কথা বলতে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটা সম্পর্কে না খুব বেশি ডিটেল বা ইনফরমেশন আমি গুগল থেকে পাইনি, উইকিপিডিয়া থেকে পাইনি। তো আমাকে কি করতে হচ্ছে, দ্যাট টাইমে যারা ছিলেন, যেমন আমি ডলি মার্ট থেকে কিছু শুনেছি, তারপরে হাসিনা ম্যাম নিজে কিছু নোট দিয়ে গিয়েছিলেন, তারপরে আমরা যাওয়ার পর কিছু কিছু ছবি যেগুলো পাবলিকালি এখনও পোস্ট হয়নি সেগুলা সম্পর্কে জেনেছি। লুকস তো একটা বিগ ম্যাটার, মানে লুকসটা যদি না হতো তাহলে আমি এই কারণে সিলেক্ট হতাম না। আবার সে আমলের একটা ধাঁচ থাকার ব্যাপার ছিল। একদম। আর রোজি জামান প্রচণ্ড দ্যাট টাইমে অনেক স্টাইলিশ একজন ওমেন ছিলেন।
আর শেখ জামালের সাথে তার একটা গুড রিলেশন ছিল। চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপে কি রয়েছে আমাদের জন্য। Hello, this is Saima Rosa, an international awarded makeup artist. I am from Dhanmondi Roses Makeover and আজকে আমি আপনাদের সাথে আছি Gloss and Glitter প্রোগ্রামে। So আমার সাথে আজকে মডেল আছে শ্রেয়সী খান। So today I want to show you a tutorial which is like half moon smoky eye, যেটা কিনা আপনার শিমারি লুক হবে ব্ল্যাক অ্যান্ড সিলভারিশ। সো এই জায়গাতে যেটা হচ্ছে যে এখন এটা খুব ট্রেন্ডি একটা লুক, হাফ মুন ক্রিস যেটা। সো এখানে যেহেতু ড্রেসটা খুব গ্লসি হচ্ছে, তো মেকআপটা আমি একটু গ্লসি করবো যেহেতু পার্টি সিজন, দ্যাট মিনস ব্রাইডাল সিজনে কিন্তু সবাই চায় যে একটু গ্লিটারি, একটু স্মোকি, একটু হেভি। সো চলুন দেখি শ্রেয়সীর উপরে আমি এই টিউটোরিয়ালটা দেখাবো। সো ফার্স্টলি যেটা করব সেটা হচ্ছে আই মেকআপের ফার্স্ট পার্ট হচ্ছে আইব্রো। সো আইব্রোটা কিন্তু ডিফাইন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এখানে ক্রিজটাকে আমি জাস্ট হচ্ছে কনসিল করব। মেকআপের ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে ওর আই প্রাইমারটা আমি কমপ্লিট করে ফেলেছি। আমরা এই কাজটা করবার সময় যেটা করি, ক্রিজে যেটা হয় আমরা অনেক বেশি লুজ পাউডার দিয়ে ফেলি বা আমরা সেটিং পাউডারটা অনেক বেশি দিয়ে থাকি, সেক্ষেত্রে কেকি হয়ে যায়। সো আমার সেটিং পাউডার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি চলে যাব ট্রানজিশন কালারে। যেহেতু আমি ব্ল্যাক ইউজ করবো সেক্ষেত্রে আমি ব্রাউনটাকে প্রেফার করছি। এরপর আমি লাইট ব্রাউন দিয়ে এটাকে ম্যাচ করছি এবং স্মাচ করছি। হাফ মুন যেহেতু করছি, আমি দেখাতে পারছি ওর আইটা আমি একটু রাউন্ড টাইপের করছি। ব্ল্যাক শ্যাডোটাকে জাস্ট কাজলের উপরে একটু লাগিয়ে দিচ্ছি যেন একটু ডিপার হয়। গ্লিটারটা জেলটা লাগানোর সাথে সাথে কিন্তু আপনি গ্লিটার বসাবেন না। তো এখন যেটা হচ্ছে যে আমি লাগাচ্ছি এবং ব্লেন্ড করতেছি, আপনারা দেখেন ব্লেন্ড করছি। এটার একটাই কারণ হচ্ছে যে জমাট বেঁধে গেলে ওইটাকে আবার ব্লেন্ড করতে পারবেন না। সো আমি এখন যেটা করবো, যেহেতু হেভি পার্টি মেকআপ, সো গ্লিটারি যেটা এখানে সিলভারিশ যে ব্যাপারটা আছে সেটাকে আরেকটু আপ করার জন্য আমি আরেকটা লুজ গ্লিটার ইউজ করব। এটা যেহেতু আমি হাফ মুন বলেছি, এটা কিন্তু একটু রাউন্ডিশ হবে। সো আমরা অনেক সময় আইল্যাশের ক্ষেত্রে ডিসকমফোর্টেবল ফিল করি। সো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি চাইলে আইল্যাশ না লাগিয়ে প্রথমে আপনি প্রাইম করে নেবেন। ল্যাশের ক্ষেত্রে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে যখন আমি ল্যাশেস লাগাবো তখন আমাকে চিন্তা করতে হবে যে আইল্যাশটা যেন হেভি না হয় এবং কমফোর্টেবল হয় এবং অনেক বেশি বড় না হয়, খুব ন্যাচারাল কিন্তু অনেক বেশি সুইটেবল হয় এবং অনেক বেশি সুন্দর লাগে। এরপর আমি চলে যাব আইল্যাশে। মাস্কারার ক্ষেত্রে আমরা যেটা করি সবসময় যে নিচের ল্যাশটাকে অ্যাভয়েড করি, তো নিচের ল্যাশটাকে আসলে একটু প্রমিনেন্ট করবার জন্য 2 থেকে 3বার কোটেড করলে মাস্কারা সেক্ষেত্রে একটু হেভি হয়। দর্শক, আমার আইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি নেক্সট আইয়ে চলে যাব। নেক্সট আই কমপ্লিট করার পর আমরা বেজে চলে যাব। বেস মেকআপের ক্ষেত্রে প্রিপারেশনটা খুব জরুরি। দেন আমি এটা করলাম, সেটিং স্প্রেটা দিলাম। সো এরপরে আমি যেটা করব, ওর চোখের নিচে যে আন্ডার আই যে সার্কেলটা আছে সেই সার্কেলের জন্য আমি ডার্ক টোনের একটা কনসিল ইউজ করব। মেকআপ যখন আমরা পারচেজ করতে যাব তখন অবশ্যই আমরা চিন্তা করব যে আমার স্কিন টোনটা কী। আন্ডার আইটা আমি সুন্দর করে বসিয়ে নিলাম। এরপর আমি চলে যাব ফাইনালি বেসটাতে।
আমরা যখন সেটিং পাউডারটাকে বেকিং করব তখন কিন্তু একটু ওয়েট করব আমরা, আর এবং খুব হালকা অল্প অল্প করে নেব। এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, বেজ এবং এখানে ফেস এবং যে কানের যে পার্থক্য, এখানে কোনো পার্থক্য নেই। আমি যাতে স্কিনটা স্মুথ করেছি এবং স্ট্যান্ডার্ড করেছি, এখানে কোনো আপ করিনি মেকআপ। দর্শক, আমি এবার চলে যাব হচ্ছে কন্ট্যুরিংয়ে, আর কন্ট্যুরিংয়ের পরে ব্লাশ করবো, দেন আমি হচ্ছে হাইলাইটারে চলে যাব। ব্লাশে চলে যাব, আর ব্লাশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যে কন্ট্যুরিংটা করেছি ঠিক তার উপরে যাবে হচ্ছে ব্লাশ, লাইক দিস। এখানে হচ্ছে আমরা কন্ট্যুর করছি, ঠিক এটার উপরে চলে যাবে আমাদের ব্লাশ, এবং তার উপরে চলে যাবে হচ্ছে হাইলাইটার। এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুল করে থাকি, যেখানে যাচ্ছে তাই লাগিয়ে থাকি। সো ভিউয়ার্স, আই হ্যাভ ডান মাই আই লুক, যেটা ছিল কিনা হাফ মুন লুক, এবং হাফ মুন আই লুকে যেটা ছিল একটু গ্লিটারি এবং স্মোকি আই। সো আমার মনে হয় আপনাদের সবাই ভালো লাগবে এবং সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপস। আজকে আমি বিউটি টিপসে আছি একটু হেয়ার কেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। কারণ আমরা কিন্তু ডে বাই ডে আমাদের ফেসের মানে আমাদের স্কিনের সচেতনতা আমরা বৃদ্ধি করছি, বাট আমাদের হেয়ারের যে একটা বিশেষ সচেতনতা আমাদের মধ্যে আসা দরকার, সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না বা আমরা নিচ্ছি না বুঝেও। আমাদের হেয়ার অত্যাধিক পরিমাণের ফল করার বা রুক্ষ হয়ে যাওয়ার প্রধান কারণই কিন্তু হচ্ছে প্রোটিন। শুধু আমাদের স্লিমিংয়ের দিকটাই বিবেচনা করে খাদ্যাভ্যাস করলে হবে না, আমাদের অবশ্যই চিন্তা রাখতে হবে যে আমাদের হেয়ারটাকেও কিভাবে ভালো রাখা যায়। সো হেয়ারটাকে ভালো রাখতে হলে অবশ্যই প্রোটিন বা আয়রন এই টাইপের খাবারগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য জরুরি। সো আমাদের ডায়েটিং যে অভ্যাসটি আমরা গড়ে উঠছে আমাদের মধ্যে, সেটার সাথে অবশ্যই আমাদের আয়রন এবং জিঙ্ক, তার সাথে আমাদের প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে। হেয়ার ফল বা হেয়ার রাফ হওয়ার পেছনে অনেকাংশেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাসটা অনেক বেশি কার্যকর ভূমিকা রাখছে। আমি যেহেতু আজকে হেয়ার নিয়ে বলছি, সো বলবো হেয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোটিন, জিঙ্ক এবং আয়রন জাতীয় খাবারগুলো আমাদের খাদ্যাভ্যাসে রাখাটা খুবই জরুরি। সো আমাদের ডায়েটিংয়ের পাশাপাশি আমাদের এই দিকেও খুব খেয়াল রাখতে হবে। আমরা আমাদের হেয়ারটাকে প্রতিদিন ওয়াশ করছি, আসলে প্রতিদিন ওয়াশের ক্ষেত্রেও কিন্তু চুলটা ড্যামেজ হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপারও আমরা মাথায় রাখছি না যে আমার হেয়ারের কোয়ালিটিটা কী। হেয়ার কোয়ালিটির উপরে নির্ভর করেই কিন্তু আমাদের শ্যাম্পু কিংবা কন্ডিশনার ইউজ করতে হয়। আমরা কিন্তু অনেকেই না বুঝে এই ধরনের কাজ করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের হেয়ারটা বেশি ড্যামেজ হচ্ছে বা অনেক বেশি রাফ হয়ে যাচ্ছে। সো আমাদের কি করতে হবে, অবশ্যই একজন বিউটি এক্সপার্টের কাছে পরামর্শ করে যে আমার হেয়ারের টাইপ কি এবং এই হেয়ারে আমি কী টাইপের শ্যাম্পু কিংবা কন্ডিশনার ইউজ করতে পারি, সেটা চিন্তা করে বা তার কাছ থেকে বুঝে আমাদের সেটা অ্যাপ্লাই করা উচিত। যদি চুলটাকে সুন্দর ঝলমলে আর সিল্কি রাখতে হয় আর চুলের ড্যামেজ মুক্ত একটা সুন্দর চুল পেতে চান, তাহলে অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন অন্তত হেয়ারে আপনি একটু ওয়েল ম্যাসাজ করুন এবং অন্তত ঘন্টাখানিক চুলে রেখে দেন চুলটাকে আপনার চুলের অনুযায়ী উপযুক্ত শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করুন এবং কন্ডিশনার ইউজ করুন। সো এতে কিন্তু আপনার চুলের যে ড্যামেজ ভাবটি আছে অনেকাংশে আপনি ঘরে বসে কমিয়ে ফেলতে পারবেন। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আমরা চুল ওয়াশের পরে
আমরা সবাই কি করি, একটা হিট মেশিন ইউজ করি, আমরা হেয়ার ড্রায়ার করি, তারপর চুলটাকে সুন্দর করার জন্য আমরা স্ট্রেটনার ইউজ করি, স্ট্রেট করি। এগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি ড্যামেজ বাড়ায়। সো আমাদের উচিত এগুলো যত কম ইউজ করা এবং ন্যাচারাল উপায়ে চুলটাকে শুকানো এবং ন্যাচারাল উপায়ে পরিচর্যা করে চুলটাকে স্ট্রেট এবং সিল্কি রাখা। আমরা খুব ঘরোয়া উপায়ে চুলটাকে নারিশিং এবং শাইনিং সুন্দর একটা স্বাস্থ্যোজ্জ্বল চুল তৈরি করতে পারি। আজকে সেই টিপসটাই আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খুব সহজেই এই ইকুইপমেন্টগুলো আপনি ঘরে পেয়ে থাকবেন। আপনি 3 চামচ টক দই, সাথে একটা ডিম, আর তার সাথে নিতে পারেন অ্যালোভেরা জেল। আর যদি আপনার মাথায় ড্যান্ড্রাফ প্রবলেম থাকে, আমি বলবো তার সাথে একটু পরিমাণ লেবুর রস আপনি দিয়ে একটা সুন্দর প্রোটিন প্যাক তৈরি করতে পারেন। যে প্যাকটা আপনি ঘরে সুন্দর করে আপনার চুলে অ্যাপ্লাই করে একটা সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে পারেন। এই ট্রিটমেন্টটা আপনি যদি উইকলি একবার করেন, আমি বলবো আপনার চুল নিয়ে আর কোনো ভাবনাই ভাবতে হবে না। তো দর্শক, এগুলোই ছিল আমাদের বিউটি টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে বলবো আমি নিশ্চয়ই উপকৃত হবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চমৎকার এই বিউটি টিপসগুলো কেবল দেখলেই হবে না, অবশ্যই আপনাদেরকে বাসায় ট্রাই করতে হবে। আজ আমরা কথা বলছি অভিনেত্রী নাইরুস সিফাতের সাথে, আবারও চলে যাচ্ছি তার সাথে আড্ডায়। আসলে আপনার উৎফুল্লনেস, আনন্দ এবং চাঞ্চল্যতা সব দেখে আমি মুগ্ধ, এবং আমি নিজেও নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সিনেমাটা কখন দেখব এই ব্যাপারটা চলে এসেছে। তবে এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, আপনাকে নিয়ে যেতে চাই। এই যে আপনি কত সুন্দর করে পরিপাটি হয়ে থাকছেন, খুব মানে স্কিনি স্লিম একটা পার্সন, খুবই সুন্দর ফিটনেস মেনটেন করছেন। তো শুরুতেই আপনাকে দেখলে আগে যেটা চোখে পড়বে যে এই মানুষটা খুব সুন্দর ফিটনেস মেনটেন করে, এটা কিভাবে? এটা হচ্ছে আমি যতটুকুই হচ্ছে লাইফ, তো আমাদের এখনকার লাইফ তো খুবই দৌড়ের উপর থাকতে হয়। তারপর আমি চেষ্টা করি আর হচ্ছে 20 মিনিটস অথবা 25 মিনিটস একটু নিজেকে দেওয়া মানে আমার ফিটনেস, যেহেতু ফিটনেস ফ্রিক আমি, আর এটা চেষ্টাও করি। কারণ হয় কি, শুটিংয়ে থাকলে হয় না, টানা শুটিং থাকে বা ট্যুর থাকে। আমি তো অনেক হচ্ছে ঘুরতে পছন্দ করি, আর আমি সেটাই করি যেটা আমার পছন্দ। তো তুমি বললে না এত উৎফুল্ল, তো আমি আমার কাজগুলোকে এনজয় করি। তো যেই কাজে আমি ভাবি যে আমার ভাল লাগছে না, সেই কাজ আমি করি না। আপনি একটা চরিত্রের জন্য কিন্তু বেশ ওয়েট গেইন করেছিলেন। তো গেইন করাটা যেমন কঠিন, তার চেয়েও কঠিন হচ্ছে গেইন করার পর আবার নিজেকে ব্যাক করে নিয়ে আসা। সেই গল্পটা সংক্ষেপে জানতে চাই। অপরাজিতা। তো এই অপরাজিতা নাটকটা দিয়ে আমার আসলে মিডিয়াতে আমাকে সবাই জানে, চিনে। তো সেই গল্পটাই আমি বলবো যে এটা 4 বছরের একটা জার্নি ছিল। মেয়েটার 18 বছর বয়স থেকে জার্নিটা শুরু হয়, কিন্তু শেষ হয় 42-এ। এই ক্যারেক্টারটা না আমাদের পাশের ঘরের, আমাদের সমাজের, তো খুব পরিচিত গল্প। একদম একদম। তো আমরা অনেক নারীদেরকে দেখে এসেছি, বা আমাদের খালাদেরকে দেখেছি, আমাদের মাকে দেখেছি সেই স্যাক্রিফাইসের গল্পটা। তো একটা মানুষ যখন স্ট্রাগল করতে করতে থাকে, তখন কিন্তু তার অন্য কিছু মাথায় থাকে না। সে মোটা হলো কি হলো, তার টার্গেট থাকে কিভাবে দায়িত্বটা পূরণ হবে। তো সেই করে করে কিন্তু হচ্ছে আমাদের দেশের 30 থেকে 35 থেকে 40 থেকে 45-এর কিন্তু একটা ফিটনেস ক্যাটাগরিতে আমরা ফেলি। তো এই কারণে আমার মনে আছে আমি 48 কেজি থেকে আমি জয়েন করেছিলাম এই ক্যারেক্টারটি করার জন্য। আমি আস্তে আস্তে 18 কেজি গেইন করি। যখন আমি 64 কেজি, তখন আমার ডিরেক্টর স্যার বলেন যে ইটস ওকে মন্দিরা, তো এইটা দিয়ে আমরা শেষ করবো তোমার জার্নিটা। কিন্তু আমি জার্নিটা যখন শেষ করতে শুরু করি, তো আমার এখনও মনে আছে যে আমার নর্মালি হচ্ছে চিকন পছন্দ, আমি ফিট থাকাটা আমার পছন্দ, যেটা আপনি আসলে বললেনই যে আপনি ফিটনেস ফ্রিক। হ্যাঁ, তো আমার যেহেতু পছন্দ, তো আমি একটু ফ্রাস্ট্রেশনে পড়ে যে ওকে ঠিক আছে, আমি করতে পারবো কিনা, হবে কিনা। আমার খুবই প্লাস পয়েন্ট যে আমার খুব বেশি বাইরে যেতে হয়নি। আমার দিদি নাইরুস তিথি, উনি হচ্ছে ফিটনেস ইনস্ট্রাক্টর।
তো উনি আমাকে সারাক্ষণ গাইড করতো, কনসালটেশন করতো যে একটু কিচ্ছু হবে না, তুমি ক্যারেক্টারটা শেষ করো, একসাথে আমরা জিম করব, একসাথে আমরা অ্যাক্টিভিটিস করব, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আমরা একদম শেষ সময় চলে এসেছি। আমি দর্শকদের কাছ থেকে প্রথমে বিদায় নিতে চাই, তারপরে আপনার কাছ থেকে একটা জিনিস মানে শুনতে চাইবো। আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তবে তার আগে আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। ডেইলি 3 লিটার পানি খাবেন, 8 ঘন্টা থেকে 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন টানা, আর খুশি থাকার চেষ্টা করবেন। যেটা হচ্ছে আপনি যে কোনোভাবে আপনার যেটা করতে ভালো লাগে, যেটা করতে চান সেটাই করেন। বা হাসি খুশি মানুষের হাসি খুশি উপদেশ। আমরা বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, গ্লস অ্যান্ড গ্লিটারে আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই। সো এই শেষ মুহূর্তে গান শুনতে চাই একটা। ও আমি গায়িকা না, তারপরেও হচ্ছে আমি আমার বাবার উদ্দেশ্যে এক গান গেতে চাই। উনি নেই। গ্রাম ছাড়া ওহিরা মাটির পহ আমার মন ভোলা রে, গ্রাম ছাড়া ওহিরা মাটির পহ আমার মন ভোলা রে, ও সে কাহার পানে মোর